বাবুর চলে যাওয়াতে আমার মনে হয় না যে বাংলা তৃণমূল কর্মীদের কোনো ক্ষতি হতে পারে। এটা আমার মনে হয় পুরনো তৃণমূল কর্মীরা উৎসাহিতই হবে এবং দৃঢ় বিশ্বাস উনি যদি সামান্য কর্পোরেশন নির্বাচনে দাঁড়ায় কোনো দলের বাইরে কুণাল বাবুকে পরিবারও ভোট দেবে। পঙ্কজ ব্যানার্জিকে আমরা এই জেনারেশনের তৃণমূল কর্মীরা কতজন জানি। 90-এর দশকের ছাত্র আন্দোলনে অশোকদেবের পরে যে মানুষটি লড়াই করেছেন সেই মানুষটি কিন্তু তাপস রায়। আমি এর কথা বলছি। দুঃখ নিয়ে দল ছেড়েছেন সজল ঘোষ। কেন ছেলেটিকে দলে রাখা গেল না? কেন এতগুলো পোর্টফোলিও ববি হাকিমদের দেওয়া হয়েছে? কেন এতগুলো পোর্টফোলিও অরূপ বিশ্বাসদের দেওয়া হয়েছে? 90-এর দশকের আন্দোলনে কোথায় ছিলেন পঙ্কজ ব্যানার্জিদের পাশে অরূপ স্বরূপরা? নতুন জেনারেশনের আদর্শকে আমার মনে হয় যে আমরা দলের কথা বাধ্য হয়ে মানব, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মন থেকে কোথায় তো একটা ব্যথা থাকবে। মমতা ব্যানার্জি বললে বাংলা গড়বার জন্য মানুষ তার মঙ্গলসূত্রটাও দিয়ে দিতে রাজি ছিল। এত জনপ্রিয় নেত্রী এইসব পচা সিপিএমগুলোকে দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, পুরো বুক আদর করে একটা পতাকা দিয়ে দলে নিয়ে নিয়েছে। লাল নীল চুল করে এসে হাত ধরে প্রার্থী হলো। কারা খাটলো? কোন মানুষগুলো কষ্ট করলো? তারা টালিগঞ্জ স্টুডিও পাড়ায় কিংবা তারা তাদের প্রফেশন নিয়ে ব্যস্ত থাকবে। দল কেন বুঝতে পারলো না? বিচারটাই ভুল হয়ে গেছে। তার জন্য আজকে আমার মনে হয় দলের এই চরমতম ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে দল আবারও কামব্যাক করবে যতক্ষণ মমতা ব্যানার্জি তার লড়াই আন্দোলন চালিয়ে। তৃণমূল কংগ্রেসের কিন্তু একের পর এক যারা একদম মেন পদে ছিলেন, দায়িত্বে ছিলেন, যেমন আমি কুণাল ঘোষকেই যদি ধরি, তিনি প্রধান মুখপাত্র ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন। কোথাও যেন তার গলাতেও দল সম্পর্কে কোথাও বিরহ, কোথাও যেন একটা প্রতিবাদের সুর। এই ধরনের মানুষরা আরও অনেক পুরনো, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা পুরনো দিন থেকে সেই দলের প্রথম দল যখন শুরু হয়, নতুন করে স্থাপন করা হয়, সেই সময়কার থেকে দলের সঙ্গে ছিল, তারা আজ কোথায়? যেন তৃণমূল কংগ্রেস থেকে হারিয়েই গেছে। সেই সব সমর্থক, সেই সব মানুষরা আজ যেন তৃণমূল কংগ্রেসে আলো করে নেই। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এমনই একজন মানুষ আজ আছেন যিনি তৃণমূল কংগ্রেসের সেই প্রথম দিনের সৈনিক। যখন সেই 21শে জুলাই হয়েছিল তখনও তিনি সেই দিনের সাক্ষী ছিলেন। আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে সেই সময়কার তৃণমূল কংগ্রেসের সমর্থক, ভালোবাসার মানুষটা নন্দন দাস। নন্দনবাবু নমস্কার। এই যে 21শে জুলাইয়ের সাক্ষীও আপনি ছিলেন, সেই তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে আপনি ছিলেন। দলের উত্থান, দলের পতন, দলকে ভালোবেসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে সেই সময় আপনারা একসাথে পায়ে পা মিলিয়েছেন, হেঁটেছেন। কোথাও যেন হারিয়ে যাচ্ছে অনেক কিছু। এবং আমরা দেখছি সম্প্রতি যিনি প্রধান মুখপাত্র, তিনিও কিন্তু কোথাও একটা বিরহের সুর, প্রতিবাদের সুর, তিনিও কিন্তু কোথাও একটা শেষ মুহূর্তে দাঁড়িয়ে বলেই ফেললেন যে দল সব কিছু জানতো, দল দুর্নীতির কথা জানতো, দল জানতো পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে টাকা তোলা হচ্ছে বা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে, তা সত্ত্বেও দল পদক্ষেপ নেয়নি। এই যে প্রতিবাদ, এই যে আর সহ্য করতে না পারা, কোথাও তাদের আত্মসমালোচনা, আত্মচেতনা বা এই যে তৃণমূল কংগ্রেসের একটু 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 করে ভাঙন বা কোড আনকোড পতনের দিকে এগিয়ে যাওয়া, কি বলবেন? কারণ আপনি কিন্তু সেই পুরনো দিনের তৃণমূল কংগ্রেস করা একজন সমর্থক, কি বলবেন? আমি যার কথা বলবো, কুণাল ঘোষের কথা তুলে আপনি একটা কথা বললেন। কুণাল ঘোষকে আমি কখনোই তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক বলি না। আমি নয়, সারা বাংলায় যারা তৃণমূল কংগ্রেস করেন তারা কেউ মানে কুণাল বাবুকে কেউ পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের কর্মী বলে মেনে নেন না। আমি ব্যক্তিগতভাবে যারা আমরা পুরনো তৃণমূল কর্মী, তাদের প্রত্যেকেরই উঠে আসাটা যারা কংগ্রেসই করতেন এবং 90-এর দশক থেকে উঠে আসা, যেখান থেকে 90-এর দশকে মূলত বামপন্থীদের ছুঁড়ে ফেলবার একটা আন্দোলন শুরু হয়েছিল, সেদিন থেকে যারা কংগ্রেসই করতো এবং সেই কংগ্রেসি আন্দোলন থেকে পরবর্তীকালে মমতা ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেসের জন্ম দিলেন, সেখান থেকে একটা দীর্ঘ লড়াইয়ের পথ। এই লড়াইয়ের পথে আমরা কখনো কুণাল ঘোষকে জানতাম না। 90-এর দশকে কুণালবাবু কোন রাজনৈতিক দল করতেন, তিনি কোন সংবাদ মাধ্যমে কাজ করতেন, সেটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা ছিল না। কুণাল ঘোষের উত্থান আমরা জানতে পেরেছি যবে থেকে 2011-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, তার একটু কয়েকটা 2-3 মাস আগে ক্ষমতায় আসার ওই নির্বাচনের সময়, এবং 2011-র পর থেকে তিনি কথাটা বলছেন। ফলে দলের ক্ষতি, দলের যা কিছু হচ্ছে সেটা তিনি প্রথম দিন থেকে দেখে এসছেন, বলছেন 2011। এবং আমার মনে হয় যে কুণাল বাবুর জন্য দলের অনেক ক্ষতি হয়েছে এবং পুরনো দিনের তৃণমূল কর্মী এটা কখনোই মেনে নেওয়া যায় না। তার কারণ হচ্ছে তিনি দলবিরোধী কথা বলেছেন, মমতা ব্যানার্জিকে গালমন্দ করেছেন, তিনি বলেছেন যে এই সরকারে চলে যাওয়া উচিত, আবার তার দলে ফিরে এসে দলের মুখপাত্রের কথা বলা, কোথায় জানি একটা
আমার মনে হয় পুরনো তৃণমূল কর্মীদের কাছে এটা একটা একটা ধাক্কা খাওয়া যে এই মানুষটি কে। তো সেখানে দাঁড়িয়ে কুণালবাবুর কথা বললেন, আমি একটা কথা বলছি যে কুণালবাবুর চলে যাওয়াতে আমার মনে হয় না যে বাংলা তৃণমূল কর্মীদের কোনো ক্ষতি হতে পারে। এটা আমার মনে হয় পুরনো তৃণমূল কর্মীরা উৎসাহিতই হবে, সব থেকে বড় ব্যাপার। কারণ অনেক দিন ধরে অনেক একটা কথা বলছিলেন যে জেলা থেকে অনেক ফোন আসছে, আমি জানি না জেলা স্তরে কুণালবাবু কতটুকু সংগঠন করতে পেরেছেন, এবং দৃঢ় বিশ্বাস উনি যদি সামান্য কর্পোরেশন নির্বাচনে দাঁড়ায় কোনো দলের বাইরে কুণালবাবুকে পরিবারও ভোট দেবে না। ফলে এখানে যেটা পতন, নিশ্চয়ই একটা ক্ষতি হয়েছে ক্রমশ, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই বিচার বিবেচনা করছি। কিন্তু কুণালবাবুকে কখনোই পুরনো দিনের সৈনিক, প্রথম তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আসা একজন মানুষ, এটা আমি মেনে নিতে পারবো না। তাহলে নন্দনবাবু, এখানে সেইভাবে যদি আপনি পুরনো নতুন বিচার করেন বা সেইভাবে সেগ্রিগেট করেন, আমরা কিন্তু তাহলে এইভাবেও তো ভাবতে পারি যে পুরনো দিন বলতে সেই সময় একদম 98, 99 সেই সময় থেকেও যদি আমরা বলি, তখনও কিন্তু এই ববি হাকিম বা এই ধরনের যারা এখন মন্ত্রিসভা ঘিরে আছে বা মুখ্যমন্ত্রীকে ঘিরে আছে, তখন কিন্তু তারাও সেইভাবে মুখ্যমন্ত্রীকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ছিলেন না। এটা তো স্বীকার করে নিতে হয়। 90-এর দশকে যেসব মুখগুলোকে আমরা দেখেছি সেই সময়, মানে যখন কংগ্রেস থেকে পরবর্তীকালে যেখান থেকে শুরু হলো, আমি কংগ্রেসের সময় থেকেই বলছি, তখন অবশ্যই এখন তাপস রায় যিনি বিজেপিতে গেছেন, তাপস রায় ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, বরানগরের প্রার্থী হয়েছেন বিজেপির। একসময় তৃণমূল কংগ্রেসের দাপুটে ছাত্রনেতা সজল ঘোষ, সেই সময় আর যারা যারা দল করেছে তাদেরকে আমি পঙ্কজ ব্যানার্জির কথা বলবো, অনেক নাম। মানে আজ একটা মানে বলতে খারাপ লাগছে, পুরনো তৃণমূল কর্মী হিসাবে আমি যে 2-3টে নাম বলতে পারছি, আমি তো অনেক নাম বলতে পারবো, সেই নামগুলো ছিল না। আমার কাছে অবাক লেগেছে যে সিঙ্গুরের গণ আন্দোলন, নন্দীগ্রামের গণ আন্দোলন, এই আন্দোলনগুলোতেও যারা 2-3টে মন্ত্রিত্বের পোর্টফোলিও হোল্ড করে, কেউ মেয়র এবং আরও অনেক পোর্টফোলিও, এই তাদের 2011 আগে 90-এর দশক তো ছেড়ে দেওয়া হোক, তাদেরকে আমরা কোনো পোর্টফোলিও দেখিনি, তাদেরকে কোনো দিন কোনো নেতৃত্ব দেখিনি, কোনো আন্দোলনে দেখা যায়নি। সেক্ষেত্রে আমি বলতেই পারি যে, যেমন পঙ্কজ ব্যানার্জির কথা বলেন, সেই সময়ে বামফ্রন্ট নেওয়ার চেষ্টা করেছিল রাজারহাটের জমি, সেই সময় কিন্তু প্রতিরোধ করেছিলেন পঙ্কজ ব্যানার্জি। কিন্তু পঙ্কজ ব্যানার্জিকে আমরা এই জেনারেশনে তৃণমূল কর্মীরা কতজন জানি। তাপস রায় বিক্ষুব্ধভাবে তিনি চলে গেছেন, কিন্তু 90-এর দশকের ছাত্র আন্দোলনে অশোকদেবের পরে যে মানুষটি লড়াই করেছেন, সেই মানুষটি কিন্তু তাপস রায়। আমি এর কথা বলছি, দুঃখ নিয়ে দল ছেড়েছেন সজল ঘোষ। আমার মনে হয় যে মধ্য কলকাতা থেকে শুরু করে কলকাতা এবং সারা বাংলায় ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া যে মানুষটির মুখ কথা হয়েছিল সজল ঘোষ, কেন ছেলেটিকে দলে রাখা গেল না, এটা প্রশ্ন আমাকে ভাবতে হবে। আজকে যদি সেই সময় 90-এর দশকে আমাসি সিটি কলেজ থেকে শুরু করে, সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে বঙ্গবাসী কলেজ, একের পর এক কলেজ, এবং সেই সঙ্গে হাবড়ায় চৈতন্য কলেজ, সমস্ত জায়গায় যেখানে সজল ঘোষকে নেতৃত্ব হিসেবে মেনে নেওয়া হয়েছে, সেই মানুষটিকে আমি বলছি আমার দল মধ্য কলকাতার ছাত্র পরিষদের যা সভাপতি ছাড়া কোনো পোর্টফোলিও দেয়নি। যেদিনকে মমতা ব্যানার্জি ক্ষমতা এসে, তখন 2011, তখন সজল ঘোষ তৃণমূল কংগ্রেসে জয়েন করে তৃণমূল কংগ্রেসে রয়েছেন, সেদিনের দিনে রাতেও সজল ঘোষকে সেদিনের দিনে গুলি করা হয়, যদিও তিনি বেঁচে গেছিলেন প্রাণে। তো কথাটা হয়েছে দল কাকে বিচার করবে। সজল ঘোষের আর এক নাম দেবু, আমরা জানি, যেহেতু আমরা তার সঙ্গে দল করতাম। আমি সজল ঘোষের কথা এই কারণে বললাম যে আজকে কিন্তু কলকাতার রাজনীতিতে সজল ঘোষ একটা অনেক বড় জায়গা, আমি তার হয়ে নিশ্চয়ই এই জায়গাটা বলবো, কারণ এটা আমাদের বড় ক্ষয় অ্যাকচুয়ালি, যদি সজল ঘোষকে না দলে রাখতে পারা। দল বিচার করতে পারেনি যে মধ্য কলকাতা একজন সজল ঘোষ যার নাম দেবু, আর একজন দেবু আছে তার নাম কানকাটা দেবু। এবার দল বুঝতে পারেনি যে কানকাটা দেবুকে গুরুত্ব দেব না কান আল্লাহ দেবুকে গুরুত্ব দেবো। চলে কানকাটা দেবুকে গুরুত্ব দেওয়া হয়েছে, দল তার ফল ভোগ করতে হয়েছে। আজকে আমরা সজল ঘোষকে রুখতে পারছি না। তো সেখানে দাঁড়িয়ে এইটা হচ্ছে দলের বিচার, যে যাদের যোগ্যতা নেই তারা আজকে বড় বড় পোর্টফোলিওগুলো হোল্ড করছে, তারা কেন এতগুলো মন্ত্রিত্ব পাবে। মন্ত্রিত্ব নেওয়ার জন্য জেলা থেকে সেরকম কোনো নেতা উঠে আসেনি। এতদিন ধরে দলের এই এতগুলো ক্ষতি হয়েছে, কোনো নেতা কেন দেখলো না? কেন এতগুলো পোর্টফোলিও ববি হাকিমদের দেওয়া হয়েছে? কেন এতগুলো পোর্টফোলিও অরূপ বিশ্বাসদের দেওয়া হয়েছে? 90-এর দশকের আন্দোলনে কোথায় ছিলেন পঙ্কজ ব্যানার্জিদের পাশে অরূপ স্বরূপরা? কোথায় ছিলেন? কোনোদিন তারা ছিলেন না। তাহলে সেখানে দাঁড়িয়ে দল তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? নতুন জেনারেশন উঠে আসেনি। আজকে যে নতুন জেনারেশন, আমরা আদর্শ মানব, যাকে দেখে নতুন জেনারেশন আবার নতুনভাবে তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে যাবে। মমতা ব্যানার্জি এবং তার পরবর্তীকালে নতুন জেনারেশনের আদর্শকেই
সেখানে দাঁড়িয়ে এইখানেই প্রশ্ন নতুন জেনারেশনের আদর্শকে বা নতুনভাবে আমরা নতুন তৃণমূলের কথা শুনেছি, এবং সেখানে কিন্তু আমি আদর্শের কথা বলছি না, কিন্তু যদি মুখ হিসাবে কারুকে দেখেন সবসময় বলা হয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা সৈনিক হিসাবে কাজ করছি আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তো যুব নেতা, তিনি তো যুব সমাজকে সামনে থেকে দাঁড়িয়ে তিনি লড়াই করছেন, তিনি তো পথ দেখাচ্ছেন, তিনি বিভিন্ন ধরনের পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছেন, দলটাকে নিয়ে যাচ্ছেন। তো যদি আদর্শ হিসাবে ধরি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কেন ভাববো না? একটা কথা বলছি, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আমি তুলনা করেই বলি, অবশ্যই সেটা তুলনা করেই বলছি। প্রথম ব্যাপার, কখনো তুলনাই হয় না। মমতা ব্যানার্জি একটা গণ আন্দোলনের ফসল, ছাত্র রাজনীতি করে উঠে আসা, সেখান থেকে অনেক লড়াই ঘাত প্রতিঘাত, কেন্দ্রীয় মন্ত্রিত্ব, সেখান থেকে চলে এসে নতুন দল গড়া এক গণ আন্দোলনের ফসল মমতা ব্যানার্জি। আমরা অভিষেক ব্যানার্জিকে পেয়েছি 2000, আবারও এক কথা, 2011 ক্ষমতায় আসার পর যখন জানতে পারলাম যুবা বলে কোনো সংগঠন তৃণমূল কংগ্রেসে গঠন করা হয়েছে, তখন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পোর্টফোলিওতে শুভেন্দু অধিকারী ছিলেন। সেই সময় যুবা বলে একটি সংগঠন গড়া হয়েছিল। পরবর্তীকালে যুবা কেন তুলে দেওয়া হলো সেটা আমি জানি না, কী কারণে তোলা হলো সেটাও বলতে পারবো না। তো এটা গণ আন্দোলনের ফসল। আপনি সরকারের প্রত্যেকটা দিন ঘাত প্রতিঘাত হচ্ছেন না, আপনাকে প্রত্যেকটা লড়াই আন্দোলনে যেতে হচ্ছে, সেখানে না গিয়ে একটা নেতৃত্ব মমতা ব্যানার্জি, তার পরবর্তীকালে অভিষেক ব্যানার্জি, এটা অনেকটা আকাশ পাতাল ডিফারেন্স। আমি সরকারে থেকে সরকার চালানো আর সরকারের না, মানে সেখান থেকে আন্দোলনের মাধ্যমে সরকারে আসা, এটার অনেক অনেক বড় পরিবর্তন হয়েছে। আমার মনে হয় সেটা খুব একটা ভালো বার্তা যায়নি যে মমতা ব্যানার্জির খুব কাছাকাছি এসে অভিষেক ব্যানার্জির এই নেতৃত্ব, এটা আমাকে মেনে নিতেই হবে। অনেকে মানছে, অনেকে মানছে না। পরবর্তীকালে কি হয়েছে, মানছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব। দেখুন, একটা কথা, দলের কথা তো মানবো, কিন্তু একটা কথা বলছি, 90-এর দশকের যারা ছিল, সেই সময় যারা 90-এর দশকে যারা দল করতো, সেই মানুষগুলোকে তো আমরা পেলাম না। সোমেন মিত্রকে দলে নেওয়া হলো, সেই সময় আমরা সোমেন মিত্রকে আমরা সেভাবে সংগঠনে ব্যবহার করতে পারলাম না। আমরা সুব্রত মুখার্জিকে দেখেছি যে সিঙ্গুরের আন্দোলনে তিনি বলেছেন ওই বৃদ্ধ বয়সে লাঠি নিয়ে আমরা এখানে গার্ড দেবো যাতে সিপিএম এই জমি দখল না করতে পারে। সেখানে দাঁড়িয়ে তো ববি হাকিমকে পেলাম না, সেখানে দাঁড়িয়ে তো আমি অরূপ বিশ্বাসকে পেলাম না, সেখানে তো অভিষেক ব্যানার্জিকেও পেয়েছিলাম না। তাহলে আজকে সেখানে দাঁড়িয়ে যদি আমি একটা বিষয় দেখি যে তাদেরকে পরবর্তীকালে আমাকে নেতৃত্ব মানতে হচ্ছে, আমার কোনো কনভারসেশন করতে গেলে আমার নেতা হিসাবে ববি হাকিমের কাছে যেতে হচ্ছে, তিনি তো ইতিহাসটাই জানতে পারলেন না। ইতিহাসের তো একটা বিষয় রয়েছে যে একটা পরবর্তীকালের বিষয়, সেই জায়গাটা তো আমরা একটা যে মানবার বিষয় থাকে, একটা গণ আন্দোলনের ফসল, তার পরবর্তীকালে একটা বিষয়, সেই জায়গাটা কোনো মতেই আমরা মানতে পারবো না। এটা আমার মনে হয় যে আমরা দলের কথা বাধ্য হয়ে মানবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মন থেকে কোথায় তো একটা ব্যথা থাকবেই। নন্দনবাবু, এই যে দল 11-এ ক্ষমতা আসার পর থেকে একটু 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 করে ভাঙন, এবং এই ভাঙনটা যেন একটা বিশাল আকার ধারণ নিল এই 15-16 পর থেকে। একটা দুর্নীতি সামনে আসতে শুরু করলো, বিভিন্ন ধরনের ঘটনা সামনে এলো, সেটা পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে একাধিক ঘটনা, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্য এই সব বিষয়ে আমরা শুনেছি। এবং সবথেকে বড় কথা, এই যে একটু একটু করে ভাঙন হতে হতে আজকে যে জায়গায় তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে, বা সরকার কোথাও একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে, সরকারের ক্যাবিনেটের মিনিস্ট্রিরা তারা কিন্তু জেলের ভিতরে, এই যে পরিস্থিতি এসে দাঁড়ালো, এই ভাঙন কি বলবেন, এটাকে কিভাবে বিশ্লেষণ? আমার মনে হয় যদি একটু বিশ্লেষণ করা যায়, আমি আত্মবিশ্লেষণই করছি, এটা ভালো আত্মবিশ্লেষণ করা। 2011-র যে বিজয় মঞ্চ আমি বলবো, যেটা ব্রিগেডে হয়েছিল, সেদিনের দিনে বক্তব্য রাখার সুযোগ কারা পেল? সেদিনের দিনে আমার মনে হয় যে অভিনেতা অভিনেত্রী তারা অবশ্য করেই থাকবে, তাদেরকে মূল মঞ্চে জায়গা দেওয়া হলো। সেদিনের দিনে কুণাল ঘোষের হাতে মাইক্রোফোন, এটা মেনে নেওয়া যায় না। তো সেদিন থেকেই আমার মনে হয় ডিজে যে সংস্কৃতি, তার একটা স্ট্যাবলিশমেন্ট। এবং আমি যদি একটু একটু করে ধরি, যতটুকু মনে করতে পারছি, যে আমাদের আরও যখন আমি সরকারে থাকবো অনেক বেশি সহনশীল হতে হবে। পার্ক স্ট্রিটের একটি ঘটনা, যেখানে দাঁড়িয়ে একটা বিষয় হয়েছিল, কিন্তু কথাটা হয়েছে সেখানে দাঁড়িয়ে যদি বলা হতো যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং পুলিশ প্রশাসন যেটা সঠিক সে পথে বিচার করবে, আমরা এক্ষেত্রে পূর্ণ সমর্থন করব। সেটা সমর্থন না করে বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের মন্তব্য করা হলো, এবং কোনো আইনি বিচার যেখানে দাঁড়িয়ে সেটা পুলিশের আওতায়, সেখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক নেতৃত্ব
এমনকি আমি বলবো মুখ্যমন্ত্রীরও এই জায়গাটা আরও বেশি সহনশীল হওয়া উচিত ছিল। এবং আরও একটা ঘটনা আমি যতটুকু মনে করতে পারছি, অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, একটা ছোট্ট একটা ঘটনা আমরা তো দেখেছি অনেক ক্ষেত্রে কার্টুন এবং অনেক ক্ষেত্রে এটা একটা মিডিয়ার একটা ব্যাপার যে সেখানে দাঁড়িয়ে মানুষ প্রচার করে। অম্বিকেশ মহাপাত্রের একটা ছোট্ট ঘটনায় যে ভদ্রলোককে গ্রেপ্তার করা হলো, আজকে যখন আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে বিভিন্ন মিম দেখি, আজকে আমার কথা ছিল বীর পুঙ্গবের দলগুলো কোথায় গেল যারা প্রতিবাদ করতে পারছে না। সেদিনের দিনে অম্বিকেশ মহাপাত্রের ঘটনায় এই এমন একটা স্টেপ নেওয়ার কি দরকার ছিল তাকে গ্রেপ্তার করা। এইরকম একের পর এক ঘটনা, কামদুনির ঘটনাতেও খুব ছোট্ট ঘটনা, আমার মনে হয় সেখানে দাঁড়িয়ে আরও বেশি সহনশীল হওয়া উচিত ছিল। তার সঙ্গে একটা কথা বলবো, সামান্য একজন সিভিক ভলেন্টিয়ার, সে একজন সাংবাদিককে, আমাদের প্রথম সারির সাংবাদিককে আক্রমণ করেছিল, সেখানে দাঁড়িয়ে তাকে রক্ষা করবার জন্য সেই প্রথম সারির যে সাংবাদিক যে আক্রান্ত হয়েছিল তার পক্ষে কোনো রকম বিচার করেনি। এখান থেকে একটু একটু করে ক্রমশ ক্ষতি, অবশ্যই সারদা থেকে শুরু করে যে ঘটনাগুলো আমি 2015-তে সেই সময় বলেছিলাম যে একটু একটু করে লিখলে মানুষগুলো ঠকতো না, কারণ 25 বছর ধরেই সারদার জন্ম হয়েছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু পরবর্তীকালে অবশ্যই ফুলে পেঁপে উঠেছিল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিছু রাজনৈতিক নেতৃত্ব যুক্ত, কিন্তু সেখানে দাঁড়িয়ে পুরো দল যখন কাউকে বাঁচাতে গিয়ে, কাউকে সেভ করতে গিয়ে সেই জায়গাটা নিয়ে ফেলে, সেটা কিন্তু চরম ক্ষতিকারক দিক। তো সেটা আমি একটা কথা বলবো যে তাহলে হয়েছে দল তরে বকলমে, আপনি এটাই বলছেন যে দল বাঁচাতে গিয়ে, মানে কারুকে আড়াল করতে গিয়ে বা কোনো দুর্নীতিকে জেনেও বাঁচাতে গিয়ে, এই কথাটাই কিন্তু কুণাল ঘোষ বলেছেন যে দলের কাছে খবর ছিল, দল জানতো যে এই ধরনের ঘটনা ঘটছে, তারপরেও পদক্ষেপ নেয়নি। তাহলে আপনিও তো এই অভিযোগই আসছে যে দল জানতো বা আড়াল করতে চেয়েছে, জানার পরেও কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি কেন? মানে কোন জায়গায় সমস্যা ছিলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সততার প্রতীক নিয়ে এসেছিলেন মামাটি মানুষের সরকার, তাহলে কোন জায়গায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলোকে নিজে কড়া ব্যবস্থা নিয়ে নিজে হাতে কড়া ব্যবস্থা করলেন না কেন? না, একটা কথা হচ্ছে এটা, মানে ব্যাপারটা হচ্ছে যখন কোনো কিছুর ক্ষতি হয়, আমার মনে হয় সে ক্ষতির কারণ সেটা তো আমরা পরে বিশ্লেষণ করি। এটা আমার সম্পূর্ণ নিজের মতামত। আমার মনে হয় যে এই ঘটনাগুলোতে একজন কর্মী হিসাবে, এবং এটা আমার ধারণা যে এই ঘটনাগুলো যদি আরও দল সহনশীল হতে পারত, আরেকটু ভাবতে পারতো, আরেকটু সময় নিতে পারতো, তাহলে বোধহয় মানুষের, সাধারণ মানুষ, একটা কথা বলে, মমতা ব্যানার্জি এমন একজন জনপ্রিয় নেত্রী যাকে ছোঁয়ার জন্য, আমি যদি এভাবে বলি, অন্তত রবীন্দ্রনাথ ঠাকুর, অবশ্যই উত্তম কুমার, তার পরবর্তীকালে কোনো জনপ্রিয় নেত্রী, মানে জনপ্রিয় মানুষ বাংলার বুকে, তার নাম মমতা ব্যানার্জি, যাকে ছোঁয়ার জন্য মানুষ পাগল ছিল। এবং আমার মনে হয় যে অর্থ নেই এটা কোনো বিষয় না, মমতা ব্যানার্জি বললে বাংলা গড়বার জন্য মানুষ তার মঙ্গলসূত্রটাও দিয়ে দিতে রাজি ছিল। এত জনপ্রিয় নেত্রী, সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ কোথায় জানি মমতা ব্যানার্জির প্রতি একটা অনুভূতি ছিল। বাংলার মা বোনেরা তাকে নিজের মা বোনের মতো করে একটা জায়গায় একটা একাত্ম হিসাবে ভাবতো। কোথায় জানি সেই জায়গাটা, এই ছোট ছোট ঘটনাগুলো একটু একটু করে একটা ক্ষত তৈরি হয়েছিল, যে ক্ষতগুলো হয়তো বিভিন্ন কারণে, কোনো কারণে ঢেকে গেছিলো, কারণ সরকারে থাকলে এটা বোঝা যায় না। 34-এর ক্ষেত্রেও, বামফ্রন্টের ক্ষেত্রে সেটা হয়েছিল। কিন্তু একটা কথা, দল তখনই চলবে যখন সেই আত্মবিশ্লেষণটা হবে। দলে আত্মবিশ্লেষণের জায়গাটা কখনো হয়নি, দল কখনো স্টেপ নেয়নি। দল তখন স্টেপ নিয়েছে যখন তার বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে, কিংবা প্রমাণের জায়গায় চলে গেছে, যখন দল প্রতিরোধ করতে পারেনি, তখন দল তাকে বলেছে ঠিক আছে আমরা তোমার সঙ্গে নেই, আমরা তোমাকে এখন সরিয়ে দিলাম দল থেকে। এটা নয়, তার আগে যদি একটা স্টেপ নেওয়া হতো, কাউকে পদত্যাগ করানো হতো, তাহলে কিন্তু ভাবতে হতো। যেমন করে প্রত্যেকটা জায়গাতে ঔদ্ধত্যের একটা সীমা ছিল, যেমন আরাবুল ইসলাম, তিনি প্রথম থেকেই বরাবরইভাবে আজকে একে জগ ছুঁড়ে মেরেছেন, এটা করেছেন। দল প্রথম দিন থেকে ভাবতে হতো, কারণ আমরা সরকারে ছিলাম। ঠিক একই রকমভাবে যেটা দলের আরও সবথেকে ক্ষতিকারক যেটা হয়েছে, যেটা আমরা যারা পাড়ায় পাড়ায় যারা তৃণমূল কর্মীরা কিংবা যারা করি, যেটা আমরা বুঝতে পারিনি, যেখানে দাঁড়িয়ে দল বৃদ্ধির জন্য একটা অ্যাকচুয়ালি পুরনো তৃণমূল কর্মীরা হচ্ছে, তারা হচ্ছে মালি, যারা প্রত্যেক দিন জল, সার সব কিছু দিয়ে ওই জোড়া ফুলগুলোকে ফোটাতো। সেখানে দাঁড়িয়ে যারা একসময় পাড়ায় পাড়ায় অত্যাচার করেছে সেটা তৃণমূল কর্মীদের এগেন্সে, তারা এসে ফুলগুলো নিয়ে মমতা ব্যানার্জিকে উপহার হিসাবে দিয়েছে। এটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় ব্যাপার, যে এখানে দাঁড়িয়ে সেই সব কর্মীদের কোনো অসম্মান তো করা হয়েছে ভীষণভাবে পুরনো তৃণমূল কর্মীদের। আর সবথেকে বড় ব্যাপার যেটা রয়েছে, সেটা হয়েছে এই পাড়ায় পাড়ায় যাদেরকে আমরা হারমাত সিপিএম বলেছি, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে, পঞ্চায়েতে, গ্রামে, প্রত্যেকটা জায়গায় এরাই রাজ করছে। আজকে যদি আপনি বলেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দল বলেছে দল বৃদ্ধির কারণে প্রয়োজন, কিন্তু দল বৃদ্ধির প্রয়োজনে
একটা কথা, রত্নাকর দস্যুকেও কিন্তু বাল্মীকি হতে সময় লেগেছিল, কিন্তু আমরা কি করে যারা দস্যু ছিল তাদেরকে খুব তাড়াতাড়ি করে আমরা দলে নিয়েছি। রাতারাতি যেটা আইএনটিটিউসির যেটা আমাদের অফিস ছিল সেটাকে রাতারাতি সেই মানুষগুলোই যারা মানে সরি আমি একটু ভুল করে ফেললাম, যারা সিটিউর যে অফিসগুলো ছিল সেটাই রাতারাতি শুধু বোর্ডটা বদলে সেই মানুষগুলো আইএনটিটিউসির পতাকা তুলেছে। এইটাই কিন্তু দলের ক্ষতির কারণ, এবং তারাই ফুল ফ্রন্টে চলে এসছে, তারাই সামনে এগিয়ে এসছে। আজকে দলের প্রতিরোধ করবার জায়গাটা সেই সব পুরনো তৃণমূল কর্মীরা যেভাবে অসম্মানিত হয়েছে, তারা দলে বসে যাওয়ার জন্য আজকে দলের এই ক্ষতি। এবং দল প্রত্যেকবার বিচার বিবেচনা করেছে, না আমরা ভাববো, আমরা ভাবছি, আমরা দেখব, পুরনো কর্মীরা নির্বাচন আসলে তাদের কথা মনে পড়ে। ঠিক নির্বাচন চলে গেলে আবার সেই সব যারা হার মানছিল, যারা একসময় বিল্ডার্সের ব্যবসা করতো। আর একটা কথা, তৃণমূল কর্মী কংগ্রেস করাটা এখন খুব সহজ, তার কারণ 10 টাকা স্কোয়ার ফিটের ফ্লেক্স, একটা পাড়ায় ফ্লেক্স লাগিয়ে দাও, দাদার নামে জিন্দাবাদ, দাদার জন্মদিন পালন, মোটা কুকুরের সোনার চেন, হাতে একটা বুলেট গাড়ি আর একটা ব্রেসলেট, পাড়ায় আমি সিন্ডিকেট করি, ইট বালি সিমেন্ট ফেলি, কলার তুলে চলি, আমার সঙ্গে 10টা ছেলে রয়েছে, নেতা যখন চাইছে 10টা ছেলে তুই নিয়ে আসতে পারবি, তো 10টা ছেলে কি 50টা ছেলে আমি দেবো, আমি মিছিলে আসছি, বন্দে মাতরম জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দাদার নামে জিন্দাবাদ। এইটা করতে করতে দলের সর্বনাশ হয়ে গেছে। পুরনো তৃণমূল কর্মীদের আবেগ কোথায়? এই দলের মূল ক্ষতি হচ্ছে এটা, পুরনো তৃণমূল কর্মীদের বসে যাওয়ার কারণ হারমাতদের চাপ। সেই সময় ঝেঁটিয়ে যেসব পচা, বরং এখানে দাঁড়িয়ে সিপিএম শুদ্ধিকরণ করেছে, এইসব পচা সিপিএমগুলোকে দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, পুরো বুক আদর করে একটা পতাকা দিয়ে দলে নিয়ে নিয়েছে, দলের আজকে ক্ষতি করেছে। তার উদাহরণ শেখ শাহজাহান। হ্যাঁ, তার উদাহরণ হচ্ছে শেখ শাহজাহান। আমরা জানি ওই সময় যে সিপিএম করতো, সে বলতো আমার ওখানে তো জল তুলতো, আজকে বলতে লাভই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সে যদি আজকে মানে রাজার পোর্টফোলিও পায়, তার ফল হবে। এটা একটা আপনি উদাহরণ দিলেন, আমার বলতে কোনো আপত্তি নেই। এবং আজকে মনে হয় আমাদের এটা বলার সময় এসেছে, এটা বলার সময় এসছে, কারণ আদারওয়াইজ যেটুকু আমরা জানি এখান থেকে লড়াই আন্দোলন করে ফিরে আসা যায়, কিন্তু সেটা ফেরবার জন্য ফিরতে হবে। শুধুমাত্র একটা কোনো কিছু একটা করলাম, আপনি একটা নতুন কিছু ভাবুন না। 21-এর মঞ্চে কারা থাকে, 21শে জুলাইয়ের মঞ্চে কারা থাকে। আজকে সজল ঘোষ বললো তো, যে প্রার্থীকে বললো যে ও যদি বলতে পারে 13টা শহীদের নাম, কেন আমরা ফিল্ম স্টারদের নিয়ে আসবো? এখানে দাঁড়িয়ে তো আপনি সারাটা বছর ধরে দল করছেন, আপনি নিজেও জানেন না আপনি বিধানসভার প্রার্থী হবেন, সেরকম ধরে রেখেছেন, কিংবা এমপি পদে প্রার্থী হবেন। কোথা থেকে ফিল্ম স্টাররা তারা আসবে, তাদের কী যোগ্যতা, সেখানে দাঁড়িয়ে প্রার্থী করে দল। আপনি সারাটা বছর ধরে দল করলেন, দলকে ভালোবাসলেন, সেখানে দাঁড়িয়ে লাল নীল চুল করে এসে হাত নেড়ে প্রার্থী হলো। কারা খাটলো, কোন মানুষগুলো কষ্ট করলো? তারা টালিগঞ্জ স্টুডিও পাড়ায়, কিংবা তারা তাদের প্রফেশন নিয়ে ব্যস্ত থাকবে, দল কেন বুঝতে পারলো না? দল এটা বোঝা উচিত ছিল। কিন্তু নন্দনবাবু, বিভিন্ন সেগমেন্ট থেকে তো রাজনীতিতে মানুষ আসতেই পারে, কারণ রাজনীতির প্ল্যাটফর্মের পরিসরটা তো অনেক বড়, এবং সেখানে তো আসার কোনো বাধা নেই। মানে সেটা কেউ ডাক্তার হলে সেও আসতে পারে, যে ইঞ্জিনিয়ার তার হয়তো কেরিয়ারটাই ইঞ্জিনিয়ারিং, সে হয়তো ডাক্তারি ফিল্ড থেকে উঠে আসা, কিন্তু সে তো আসতে পারে, তার তো স্বেচ্ছায় সে মানুষের কাজ করতে পারে, জনপ্রতিনিধি হওয়ার জন্য সে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে, বা সে তো প্রার্থী হতেই পারে। তাহলে কেন অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে তারা আসতে পারে না? মানে এই অভিযোগটা আপনি করছেন। এখানে একটা বিষয় রয়েছে, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যখন আমরা ক্ষমতায় আসার আগে, যে আমাদের রেকর্ড কিন্তু খুব একটা ভালো না। আমি বলেই দিই, সন্ধ্যাদি থেকে শুরু করে পরবর্তীকালে মুনমুন সেন থেকে শুরু করে, তারা পরবর্তীকালে রাজনীতিতেও দীর্ঘায়িত হয়নি, কিংবা রাজনীতিটাকে সেইভাবে করেননি, এটা আমাদের মানতে হবে। তো সেই রিপোর্ট কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা বিষয় ছিল। আমি এখানে দাঁড়িয়ে একটা সময় লাগে। অমিতাভ বচ্চনও তিনি প্রার্থী হয়েছিলেন, তিনি নির্বাচনে জিতেও ছিলেন, পরবর্তীকালে বলেছিলেন যে আমি যে জিনিসটার কখনো ভুল করব না, রাজনীতি কখনো করব না। একটা সময় লাগে। আপনি যদি সর্বভারতীয় রাজনীতি ক্ষেত্রে দেখেন, স্মৃতি ইরানি থেকে শুরু করে কয়েকজন মানুষ, শত্রুঘ্ন সিনহা, তারা কয়েকজন মানুষ এক্ষেত্রে দীর্ঘদিনের রাজনীতিটা করেন। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কী হয়েছে, যে একটা শ্রেণীকে আমি ফিল্মের জগৎ থেকে নিয়ে এসেছি, তারা শুধু নির্বাচনে প্রার্থী হয়েছে, জিতেছে, তারপর তারা ঘরে বসে গেছে। ঠিক পরবর্তীকালে নতুন একটা ব্যাচ আনা হয়েছে, সেখানে দাঁড়িয়ে মানুষের কাছে এটা মনে হয়েছে যে যদি 42টা এমপি পদ হয়, তাহলে আমরা কটা পাবো? একটা সময় লাগে, তাদেরকে রাজনীতিটা সময় দিতে হয়। আমরা এইভাবে একটা মানুষকে দুম করে নিয়ে আসা কেন? তার সঙ্গে কোনো আদর্শ নেই। আমাকে কেন শুনতে হবে বিরোধী পক্ষের রাজনীতির কাছ থেকে যে ও 21শে জুলাই 13 জন শহীদের নাম বলুক? তাহলে আমাদেরকে তো এটা ভাবতে হচ্ছে। তার মানে যে ছেলেটি একসময় তৃণমূল কংগ্রেস করতো, সজল ঘোষ তো আজকে বলছে, তার মানে ও বিষয়টা কিছুটা হলেও জায়গাটা ওয়াকিবল কোনো 21শে জুলাইয়ের লড়াই করা ছেলে, আর এটা তো মানতে হবে। এই জায়গাটাতেই হচ্ছে বিষয়। যখন আমরা ভুল বুঝতে পেরেছিলাম, আবার কেন আমরা নতুন ভুলটা করলাম, সেটাই কারণ রয়েছে। এবং আমার মনে হয় যে ফিল্মের জগৎ থেকে আসবে, কিন্তু সময় দিতে হবে। সময় নিয়ে রাজনীতি করো, তারপরে তুমি প্রার্থী হও। এসেই তুমি কেন প্রার্থী হবে?
নন্দনবাবু, একদম শেষ প্রশ্নে যাব। এই যে আত্মসমালোচনা করছেন এবং মুখ্যমন্ত্রী কিন্তু নিজে সমস্তটা জানতেন, কারণ দলটা তার হাতেই তৈরি করা, তৃণমূল কংগ্রেস তার নিজের হাতে তৈরি করা। তিনি সরকারে যখন শপথ নিলেন, মুখ্যমন্ত্রীর পদে বসলেন, শপথ নিলেন, তারপর থেকে প্রত্যেকটা বড় বড় ডিপার্টমেন্ট কিন্তু তার হাতে, যেমন পুলিশ দফতর তার হাতে, আমাদের স্বাস্থ্য দফতর তার হাতে, তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা জিনিস তার হাতে। যখন তার কাছে প্রত্যেকটা জিনিস খবর যাচ্ছে, এই যে আপনি বললেন যে দল পদক্ষেপ নেয়নি, তার কাছে যে খবর ছিল না, এটা কি সত্যি বিশ্বাসযোগ্য নাকি গ্রহণযোগ্য? বাংলার মানুষ কিন্তু এই প্রশ্নই করছে যে একজন মুখ্যমন্ত্রী তিনি কি সত্যিই জানতেন না যে এত দুর্নীতি হচ্ছে, বা এইভাবে নিয়োগ হচ্ছে, বা শেখ শাহজাহান এই করে বেড়াচ্ছে, এই যে পিঠে বানানোর জন্য ডাকছে, বা এই যে আরাবুল বা শওকত মোল্লা বোম বাজছে, মুখ্যমন্ত্রী তো নিজেও বলেছিলেন শওকত মোল্লা বোম বাজছে, এই যে বিষয়, তার মানে মুখ্যমন্ত্রীর কাছে খবর ছিল, তিনি জানেন। তো জানার পরও কেন দল সেই পদক্ষেপ নেননি? মুখ্যমন্ত্রী কেন নেননি? তিনি কি বুঝতে পারেন? তিনি তো দুধের রাজনীতিবিদ ছিল, তিনি কি বুঝতে পারেননি যে ভাঙন হতে পারে, বা তৃণমূল কংগ্রেস একটা মানে বাজে দিকে যাচ্ছে, বা পরবর্তীকালে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারে? তাহলে কেন, কোন জায়গায় সমস্যা? মানে এখানেই কি, এই যে আপনি বললেন যে নতুনদের উঠে আসা এবং হাতে কন্ট্রোল নেওয়া, এখানেই কি কোথাও দ্বন্দ্ব, যেটা নতুন তৃণমূল আর পুরনো তৃণমূল? দ্বন্দ্ব তো একটা রয়েছে, যেটা হচ্ছে নতুন তৃণমূলীদের ক্ষেত্রে একটা কথা প্রথমে যেটা আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়। না, ব্যাপারটা হচ্ছে আবার ওই দুটো নাম আপনি কখনোই এক বাক্যে উচ্চারণ করবেন না। একজন গণ আন্দোলনের ফসল, আর একজন সিংহাসন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বসেছেন, ফলে সেই দুটো কখনোই এক করা যায় না। অবশ্যই সেটা একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা হয়েছে একদম বাচ্চা ছেলে, যা ধরুন একটা ডিস্ট্রিক্ট চেনে না ভালো করে, একটা কাউন্সিলর হয়েছে, তাকে যুবর দায়িত্ব দেওয়া হয়েছে, সে কিছু জানে না, আমি জোর গলায় বলছি, সে কিছু জানে না, তার কোনো এই বিষয়টা হয়েছে, ফলে সে চেষ্টা করেছে আরও ছোটোদের, এবং এক্ষেত্রে বয়সও বেঁধে দেওয়া হয়েছে। যেমন আমি বলেছি, আমি যে সময় দল করতাম, দল করেছি সেই সময়টাতে, আজকে আমি কোন সময়টাতে রাজনীতি করব? আমি তো ছাত্র রাজনীতি করার সুযোগটা সেই সময় যেটা করেছি, দল ক্ষমতা আসার পরে দলের জন্য কাজ করি, যুবর ক্ষেত্রে আমার বয়স বেড়ে গেছে, প্রদেশের ক্ষেত্রে আমার থেকে আর একটা সময় এগিয়ে এসছে, তাহলে আমরা দলটা করব কখন? কথাটা হচ্ছে এইখানে বেঁধে দেওয়াটা যেটা হয়েছে, যোগ্যতার নিরিখটাকে বিচার করা হলো না, একটা বয়স বেঁধে দেওয়া হলো। পাড়ায় পাড়ায় বাচ্চা ছেলেরা, আপনারা দেখতে পাচ্ছেন এমপি প্রার্থী হয়েছে, এইরকম মানুষ। দেবাংশুর কথাই, হ্যাঁ, এমপি প্রার্থী, আমি জোর গলায় বলছি, দলের বিষয় নিয়ে বলছি না, এমপি অনেক বড় বিষয়, পার্লামেন্টে পাঠাবো, বিষয়টা তো ভাবতে হবে না, যে পার্লামেন্টে পাঠানোর জন্য। এবং আরও একটা কথা, যে এই যে দলের একটা কথা বলেই নিচ্ছি, যে দল কোথায়, এই যে খেলা হবে একটা যে একটা অ্যাগ্রেসিভনেস, একটা স্ট্যাবলিশমেন্ট, এই অ্যাগ্রেসিভনেসের একটা বিষয় কিন্তু জন্ম হয়েছিল। আজকে দেখুন, আজকে যখন অ্যাগ্রেসিভ হয়েছে, উল্টো দিকে যখন অ্যাগ্রেসিভনেসটা আসবে, তখন ঠেকানোর জায়গাটা নেই। তাহলে দল এই জায়গাটা অ্যাগ্রেসিভ হলো কেন? দলের এই যে নতুন প্রজন্ম যারা আজকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসটা করবে, নতুন প্রজন্ম তৃণমূল কংগ্রেস করবে, তাদের কাছে আদর্শটা কী? এই আদর্শের জায়গাটায় একটা বিষয় রয়েছে। কেউ হয়তো এক্ষেত্রে বলছে যে বায়োডাটাটা দেখি, সেখানে দাঁড়িয়ে তো আমার যদি বায়োডাটাটার বিচার করি, অন্যান্য রাজনৈতিক দলের থেকে বায়োডাটাটা অনেক খারাপ আমার বর্তমানে যারা রাজনীতি করছে, তাহলে এই যে এত ডাক্তার, এত ইঞ্জিনিয়ার, এত প্রফেশনাল ভালো ভালো মানুষ রয়েছে, সেই মানুষগুলোকে তো উঠিয়ে আনতে পারলাম না। কথাটা হয়েছে এইখানেই, যে দ্বন্দ্বে যেটা হয়েছে, একটা জেনারেশন বসে গেছে, নতুন তৃণমূলের ক্ষেত্রে যেটা হয়েছে, পাড়ায় বাচ্চা ছেলে, যাদের সেই যোগ্যতাটাই নেই, জেলা জুড়ে রাজনীতি করবে, রাজ্য জুড়ে রাজনীতি করবে, তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র দল ক্ষমতায় আছে মমতা ব্যানার্জিকে সামনে রেখে। সেটা খুব বেশি দিন দীর্ঘায়িত হয় না। মমতা ব্যানার্জির বয়স হচ্ছে 70-এর কোঠায় বয়স, ভদ্রমহিলার কত লড়াই করবেন। নতুন জেনারেশন তো একটা ওনার তৈরি করার কথা আরও ভাবা উচিত ছিল, এবং আর যেটা হয়েছে যে মমতা ব্যানার্জির কাছে কোনো খবর ছিল না, পাশাপাশি লোক এত ঘিরে ছিল, এত মা করেছে, এত কিছু করেছে, আমি দেখেছি সেসব ছবিগুলোতে, ভেবেছে বিশাল কিছু লড়াই করে দেবে, একটা গান বাজনা করে এমপি হয়ে যাচ্ছে, এবং ডিজের গান আমি জানি না এইসব করে তার ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে, বিচার করতে হবে যে আমি কোন মানুষটাকে আমার মানে যোগ্য পোর্টফোলিওটা দেবো, পোর্টফোলিওর বিচারটাই ভুল হয়ে গেছে। তার জন্য আজকে আমার মনে হয় দলের এই চরমতম ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে দল আবারও কামব্যাক করবেন, যতক্ষণ মমতা ব্যানার্জি তার লড়াই আন্দোলন চালিয়ে যেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ নন্দনবাবু, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।